কাল ভাইজ্যাক স্টেশনে পৌঁছেছিলাম ওই 2:40 নাগাদ। তারপরে ক্লোক রুম থেকে সমস্ত ব্যাগ লাগেজ এই সমস্ত বের করে অটো ঠিক করে আমাদের এই যে হোটেলে রয়েছি, হোটেল রাজস্থান প্যালেস, সেখানে আসতে প্রায় 4:30 বেজে গেছিলো। তারপরে রুম টুম পেয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় 5টা 5:30। এখন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অ্যারাউন্ড 10টা। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন লাঞ্চ করছি। লাঞ্চ করার পরে আমরা যাব আজকে ইয়েরাদা বিচ আর ডলফিন নোজ দেখতে। আজকে তাড়াতাড়ি সব দেখে নিতে হবে, কারণ আজকেই রাত 9:30টায় আমাদের ফেরার ট্রেন। দেখতে দেখতে ঘোরার দিনগুলো সব ফুরিয়ে গেল। হোটেল থেকে একটা উবের অটো ধরে এখন আমরা যাব হিন্দুস্তান শিপইয়ার্ড। এইটা আবার ভাইজ্যাকের সম্পূর্ণ অন্য একটা রুট, অধিকাংশ অটোই যেতে চায় না। 2016-তে কলেজের 3rd ইয়ারে পড়াকালীন জীবনে প্রথমবার নিজের দায়িত্বে পুরো প্ল্যান সাজিয়ে মা ও ঠাম্মিকে নিয়ে চেন্নাই গিয়েছিলাম। ঘুরেছিলাম পন্ডিচেরি, কন্যাকুমারী ও রামেশ্বরম। তারপর নিজের দায়িত্বে এদিক ওদিক ঘুরে বেড়ালেও সম্পূর্ণ নিজের দায়িত্বে প্ল্যান সাজিয়ে সবকিছু অ্যারেঞ্জ করে কারো সঙ্গে ঘুরতে যাইনি। তাই এবারে মা, মাসি ও গুগলাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে বারবারই ঠাম্মির সঙ্গে আসা সাউথ ইন্ডিয়া ট্যুরটার কথা মনে পড়ছিল রামাপুরমের দিনগুলোর কথা, পন্ডিচেরির বৃষ্টি ভেজা ভোরবেলার কথা, কন্যাকুমারীর পাতা ঝরা বিকেলবেলার কথা, কিংবা কন্যাকুমারী থেকে রাতে ট্রেনের সাইড লোয়ারের সিটে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রাত জেগে জেগে রামেশ্বরম যাওয়ার কথা। কত বছর হয়ে গেল, অথচ মনে হয় এই তো সেদিন। আমরা এখন এসেছিলাম হিন্দুস্তান শিপইয়ার্ডে। ভেবেছিলাম ঢুকতে দেবে, কিন্তু না, ঢোকার পারমিশন পাওয়া গেল না। যদি কোনো রিলেটিভ, মানে এখানে কর্মরত এরকম কোনো রিলেটিভ যদি আমাদেরকে রেফার করতেন, আমরা একটা ফর্ম ফিল আপ করে ঢুকতে পারতাম। তাও সেটা সব দিন কিন্তু ঢোকা যায় না, শুধুমাত্র রবিবার করেই ঢোকা যায়। আর যদি দশেরার দিন হয় তাহলে সবাই সেদিনকে ঢুকতে পারে। সুতরাং এখানে ঢোকা গেল না। এখান থেকে যাব আমরা পরের লোকেশনে, সেটা হচ্ছে ডলফিন নোজ। হিন্দুস্তান শিপইয়ার্ড থেকে দুর্গা সি বিচ ঘুরে ডলফিন নোজ লাইট হাউসে যাব ভেবেছিলাম, কিন্তু প্রথমত উবের বা র্যাপিডো ক্যাব বা অটো অ্যাভেলেবল থাকলেও পাহাড়ের মাথায় ডলফিন নোজ লাইট হাউসে যাওয়ার জন্য তারা কেউই রাজি ছিল না। দ্বিতীয়ত এই লাইট হাউসটি শুধুমাত্র দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, তাই সময়ের মধ্যে যাওয়ার তারাও ছিল। অবশেষে এক অটো ড্রাইভার কাকু 700 টাকার বিনিময়ে রাজি হন লাইট হাউসে নিয়ে যেতে, যা অস্বাভাবিক রকম বেশি। অনেক দামাদামির পর তিনি রাজি হন 550 টাকা ভাড়া নিয়ে লাইট হাউস ঘুরিয়ে ইয়েরাদা বিচে পৌঁছে দিতে। অপূর্ব সুন্দর পাহাড়ি রাস্তা আর পাহাড়ের প্রতিটা বাঁক থেকে ভাইজ্যাক শহরের অপূর্ব শোভা দেখতে দেখতে বিকেল 4:30-এর মধ্যে পৌঁছে যাই ডলফিন নোজ লাইট হাউসে। এখন এসে গেছি ডলফিন নোজ লাইট হাউসে। এই যে পেছনে দেখা যাচ্ছে যে লাইট হাউসটা, সেটাই। এখানে আসতে গেলে 10 টাকা এন্ট্রি ফিজ নেয়। জায়গাটা খুবই সুন্দর। বে অফ বেঙ্গলে কটা লাইট হাউস আছে, এখানে তার একটা লিস্ট দিয়েছে। একদম ফার্স্ট থেকে ধরলে সান্তাপাল্লিস লাইট হাউস, তারপরে হচ্ছে ভীমনিপট্টনম লাইট হাউস, সেদিনকে ভীমলি বিচে যে লাইট হাউসটা দেখেছিলাম সেটা, তারপরে হচ্ছে এখন যেখানে এসেছি ডলফিন নোজ লাইট হাউস, হ্যাঁ, তারপরে পুটি মারাকা লাইট হাউস, পেন্টাকোটা লাইট হাউস, ভাকালাপুরি লাইট হাউস, যেটাকে রেকন জিও বলা হয়, স্যাক্রামেন্টো লাইট হাউস, রাভাকোট লাইট হাউস, অন্তর্বেদী লাইট হাউস, ডিজিপিএস যেটাকে রেকন বি বলা হয়, তারপরে মছিলিপট্টনম লাইট হাউস, নাগায়া লঙ্কা লাইট হাউস, নিজামপট্টনম লাইট হাউস, ভদ্রবেদু লাইট হাউস, রামায়াপট্টনম লাইট হাউস যেটাকে রেকন কে বলা হয়, ইস্কাপল্লী লাইট হাউস, কৃষ্ণপট্টনম লাইট হাউস বা ডিজিপিএস বা এটাকে রেকন সিও বলা হয়, আর রয়েছে আরমাগাওন লাইট হাউস। পেছনে দেখা যাচ্ছে সেই সরু সিঁড়িগুলো দিয়ে উঠেছি। এখানে প্রচন্ড হাওয়া, যা দেখতে পাচ্ছি দেখে প্রচন্ড। গুগলাইকে কোলে নিয়ে সরু সিঁড়ি বেয়ে লাইট হাউসের মাথায় ওঠা এবং নামাটা খুব একটা সহজ কাজও ছিল না, কিন্তু লাইট হাউসের মাথা থেকে সমুদ্রের অপূর্ব শোভা দেখার লোভে সেটুকু ঝুঁকি নিয়েই ফেললাম। সাক্ষী থাকলাম এক নৈসর্গিক দৃশ্যের। লাইট হাউসের ব্যাপারে কয়েকটা কথা জানতে পারলাম। লাইট হাউস বিভিন্ন শেপ এবং সাইজের হতে পারে। বিভিন্ন রং দিয়ে লাইট হাউস রং করা হয়।
যাতে তা দিনের বেলায় সহজেই দৃশ্যমান হয়। অতীতে লাইট হাউসগুলো কয়লা বা কাঠ জ্বালিয়ে আলোকিত করা হতো। 1700 সালের শেষের দিক থেকেই তেলের বাতি জনপ্রিয় হয়ে ওঠে। 1800 শেষের দিকে লাইট হাউসগুলো তাদের দ্বীপগুলো গ্যাসের সাহায্যে জ্বালাতে শুরু করে। বর্তমানে বেশিরভাগ লাইট হাউসে উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয়, যা প্রয়োজন অনুযায়ী রোটেট করতে পারে এবং এর মধ্যে থাকা লেন্স এবং আয়নার প্রতিফলন আলোর রশ্মিকে আরও শক্তিশালী করে তোলে। অটো বা প্রাইভেট ক্যাবের খরচ বাঁচাতে চাইলে ভাইজ্যাক স্টেশন থেকে 400 নম্বর বাস ধরে পৌঁছে যান সিন্ধিয়া মোড়ে। ভাড়া নেবে 30 টাকা। সিন্ধিয়া মোড় থেকে ইয়ারাদা বীজগামী 16 নম্বর বাস ধরে নেমে পড়ুন লাইট হাউস বাস স্ট্যান্ডে। কিছুক্ষণ পরপরই বাস রয়েছে, কেউ বলে 20 মিনিট পরপর, কেউ বলে 1 ঘন্টা। সঠিক সময় আমি জানি না, আমি আধ ঘন্টার ব্যবধানে বাস দেখেছিলাম। সিন্ধিয়া মোড় থেকে ইয়ারদা বিচের ভাড়া 35 টাকা হলে লাইট হাউসের ভাড়া আরোই কম হবে। লাইট হাউস বাস স্ট্যান্ড থেকে একটু হাঁটলেই পৌঁছে যাবেন ডলফিন নোজ লাইট হাউসে। তবে এখানে যেতে চাইলে অবশ্যই আধার কার্ড সঙ্গে নেবেন, চেকপোস্টে কিন্তু দেখানোর দরকার হবে। এবার আসি ইয়ারাদা বিচের গল্পে। এসে গেছি ইয়ারাদা বিচে। ভাইজ্যাকের যতগুলো বিচ আছে তার মধ্যে মনে হয় সব থেকে সুন্দর বিচ হলো এই ইয়ারাদা বিচ। এটাতে আসা কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ কোনো গাড়ি, কোনো অটো কিছুই আসতে চায় না, ওলা উবের কিছুই আসতে চায় না। যাই হোক, আমরা এক অটো দাদা আমাদেরকে নিয়ে এসেছিলেন। খুবই সুন্দর বিচটা। আগেই বলেছি, হিন্দুস্তান শিপইয়ার্ড থেকে ডলফিন নোজ লাইট হাউস ঘুরিয়ে ইয়ারাদায় পৌঁছে দিতে অটো ড্রাইভার 550 টাকা নিয়েছিলেন। বলেছিলেন ভাইজ্যাক শহরে পৌঁছে দিলে সব মিলিয়ে 1500 টাকা নেবেন, যা দিতে আমি কোনো মতেই রাজি ছিলাম না। তিনি বলেছিলেন সেই টাকা দিয়ে তার সঙ্গে অটো করে না ফিরলে সারা রাত ওই সমুদ্রের ধারেই বসে থাকতে হবে। আমিও তেমন ঠেটা, বলেছিলাম দরকার হলে তাই থাকবো, তবুও আপনি ভুলভাল টাকা নিলে ফিরবো না। না, তার অটোতে ফিরতে হয়নি। বিচ থেকে কিভাবে ফিরবো সেটা নিয়ে একটু টেনশন করছিলাম, কিন্তু দেখা গেল এখান থেকে 16 নম্বর যে বাস আছে সে আমাদেরকে ভাইজ্যাক সিটিতে পৌঁছে দেবে। সিন্ধিয়া মোড় আছে, সেই মোড় পর্যন্তই বাসটা যাবে, তারপরে সেখান থেকে আমরা একটা অটো ধরে চলে যাব। সমুদ্র সৈকতে অনেকক্ষণ ঘুরে রাস্তার ধারের এক চা পানবিড়ির দোকানে ভাজাভুজি কিনতে কিনতে জিজ্ঞেস করলাম, আপনারা শহরের দিকে যান না? দোকানি অবাক হয়ে তেলুগু মেশানো ভাঙা ভাঙা হিন্দিতে বললেন, যাব না কেন, যান কিসে? বাসে। 16 নম্বর বাস তো একটু পরপরই আসে। এই যেমন এখন সন্ধে 6টা বাজে, ঠিক 6টা বেজে 20 মিনিটেই একটা বাস আসবে। হাতে মিনিট 20 সময় আছে দেখে গুগলাইকে নিয়ে আমি আবার চললাম সমুদ্রে। 2 মিনিট মতো দাঁড়ানোর পরেই দেখি সাদা একটা বাস সমুদ্রের ধারের রাস্তা অবধি এসে গেছে। গুগলাইকে কোলে নিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে রাস্তায় এসে বাসের সামনে দাঁড়িয়ে চালককে জিজ্ঞেস করলাম এই বাসই ভাইজ্যাক স্টেশন অবধি যায় কিনা। তিনি কি বলছিলেন কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় হঠাৎ দেখি বাসের জানলা থেকে মুখ বাড়িয়ে এক ভদ্রলোক পরিষ্কার বাংলায় বলছেন, আপনি যাবেন কোথায়? জানালাম যে ভাইজ্যাক স্টেশনের কাছে রাজস্থান প্যালেসে যেতে চাই। তিনি বললেন যে এই 16 নম্বর বাস সিন্ধিয়া মোড় অবধি যাবে, ভাড়া নেবে 35 টাকা। সেখান থেকে স্টেশন যাওয়ার জন্য 400 নম্বর বাস ধরতে হবে, সেই বাসের ভাড়া 30 টাকা। 1000 টাকার বদলে পার হেড 65 টাকায় পৌঁছে যাব গন্তব্যে। আর বিশাখাপত্তনম স্টেশনের আগের ক্রসিং এ নেমে 500 মিটার মতো হাঁটলেই আমাদের স্টেশন পড়বে। মা আর মাসিকে ডেকে গুগলাইকে নিয়ে বাসে উঠলাম। আলাপ হলো বাঙালি ভদ্রলোকের স্ত্রী ও মেয়ের সঙ্গে। তাদের কাছেই শুনলাম তারা সম্পূর্ণ ভাইজ্যাক ঘুরে বেরিয়েছেন বাসের ওপর ভরসা করে। আমাদের যাওয়ার কথা ছিল শালিমার স্টেশন পর্যন্ত, কিন্তু আমরা সাঁতরাগাছি স্টেশনেই নেমে গেলাম, কারণ শালিমার থেকে তো খুব বেশি ট্রেনের অপশন বা কিছুই সেভাবে পাবো না। আমাদের জার্নি একেবারেই প্রায় শেষের পথে। এবারে এখান থেকে ট্রেন ধরে হাওড়া যাব, হাওড়া থেকে ক্যাব নিয়ে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেনে ব্যারাকপুর। ব্যাস, এভাবে আমাদের জার্নিটা শেষ হয়ে যাবে। হাওড়া থেকে ক্যাবের অপেক্ষা করতে করতে একটা ফাঁকা বাস দেখে উঠে পড়লাম। চললাম
চিরপরিচিত রাস্তা ধরে। এই বাসটা নামিয়ে দেবে একদম শিয়ালদা স্টেশনের সামনে, সেখান থেকে ট্রেন ধরে আমরা ব্যারাকপুর পৌঁছে যাব। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই ভাইজ্যাগ তিরুপতি তিরুমালাই সফরের ট্রেন সংক্রান্ত সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, ভিডিওগুলো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন।